আজকের ভৌতিক গল্পে থাকছে ভৌতিক ষড়যন্ত্র। আজ আপনাদের কাছে একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি ভৌতিক গল্প নিয়ে লিখতে চলেছি। গল্পটি লিখেছে অভিষেক চন্দ্র। ঘটনাগুলি ঘটেছিল আমারই এক ভাইয়ের সাথে। গল্পটি পড়তে থাকলে বুঝতে পারবেন যে ঘটনাগুলি আদতে ঘটেনি। মানে আমরা সাধারণত দেখে থাকি যে মানুষের সাথে ভৌতিক ঘটনা ঘটে, কিন্তু এখানে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। সংক্ষেপে বলা যায় ভৌতিক ষড়যন্ত্র। আসুন মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে যান। 2017 সালের শেষ সপ্তাহ, তখনও সপ্তম শ্রেণীতে পড়ে। ব্যাপারটি ঘটে জুলাই মাসের শেষ সপ্তাহে। ওর জন্মদিনের কিছুদিন আগে। ওর জন্মদিন ছিল 2 আগস্ট। ওর মধ্যে কিছু অদ্ভুত রকমের পরিবর্তন লক্ষ্য করেন ওর মা। ও যেন আপন মনে কারোর সাথে খেলছে আর কথা বলছে। বাড়ি থেকে এই ব্যাপারটায় বেশি আমল দেওয়া হয়নি, কারণ কম বেশি প্রতিটি ব্যক্তি তাদের ছেলেবেলায় আপন মনে কথা বলতে বলতে পুতুল খেলা, বড় বউ খেলা বা ডাক্তার খেলেছে। তবে ওর মা সবচেয়ে অবাক হয়ে গিয়েছিলেন যখন দেখলেন ও মন্ত্র পাঠ করার মতো কিছু বলছে। তার উপর আরো অদ্ভুত জিনিস যে ও অনেক কিছু বলছে, যেগুলো ও কোন ভাষায় বলছে সেটাই কেউ বুঝে উঠতে পারছিলেন না। আর ওর মা বাবা এটাই ভাবছিলেন যে ও তো কখনোই এসব ভাষা শেখেনি, তাহলে এগুলো ও বলছে কিভাবে। ওকে এসব কথা জিজ্ঞেস করায় উল্টে ও বাবা মাকে গালিগালাজ করছে, যেটা ও কখনোই করেনি। গলার স্বরটাও যেন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। এরকমও হয়েছে যে ওকে এসব করতে বারণ করায় ওর বাবা মায়ের গায়ে অবধি হাত তুলতে যাচ্ছে। এবার আমার ভাইটির সম্পর্কে কিছু কথা বলে রাখি। ও বরাবরই একটু একা একা থেকেছে বা একাকিত্বে ভুগেছে, অর্থাৎ ওর সেরকম কোনো বন্ধু ছিল না কখনো। তাছাড়াও ওই সময়ে ওর তো বড় পরিবারের ভাই বোনেরাও ওর সাথে সেভাবে মিশতো না আর কথাও বলতো না। একা একা থাকতে থাকতে ও যেন নিজের অজান্তেই হোক বা কল্পনা শক্তিতেই হোক ওর একটা স্বপ্নের দুনিয়া বানিয়ে ফেলেছে, যেখানে কোনো এক অদৃশ্য অশরীরীর সাথে ও দিব্যি মেতে আছে। তার সাথে আবার খাটের তলার অন্ধকারে হোক কিংবা বাড়ির ছাদের পাশে দুটো অন্ধকার ঘরের কোণাতেই হোক, ও যেন নিজের একটা অজান্তা গড়ে তুলেছে। ওর এই অদ্ভুত আচরণগুলো এবার যেন বেশ লক্ষণীয় হয়ে উঠল। ওর বাবা মা নিজেদের মধ্যে আলোচনা করে ওকে অন্য এক ঘরে বন্ধ করে রাখলেন। ওখানে ওকে 2 দিন মতো রাখা হলো, কিন্তু কোনো সদ্গতি হলো না, কারণ ওকে ওর অজান্তাকে যেতে না দেওয়ায় বা ওর ইচ্ছেগুলোতে বাধা দেওয়ায় ও যেন ক্রমশ আরো ক্ষিপ্ত হয়ে উঠল। বিড়বিড় করে মন্ত্র উচ্চারণের সাথে সাথে দেওয়ালের গায়ে জুড়ে জুড়ে আছড়াতে লাগলো। ব্যাপারটা ব্যাগতিক দেখে ওর জ্যাঠামশাইকে ডাকা হলো। ওকে গাড়ি করে কাছাকাছি একটা মসজিদে নিয়ে যাওয়া হলো। এখানেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। মসজিদে কিছুতেই ঢুকতে চাইছেও না, অনেক কষ্ট করে ওকে ঢুকানো হলো। এবার আমি যে কথাগুলো বলবো এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেগুলো ওর মনে আছে, অর্থাৎ এতক্ষণ আমি যা যা বললাম আপনাদের সেগুলো ওর কিছুই মনে নেই। ও তখন নিজের মধ্যেই ছিল না। ওর সেজ পিসির মুখ থেকে প্রথম পর্বের ঘটনাগুলিও পড়ে শুনেছে। ও নিজেকে মসজিদে দেখে খুবই অবাক হয়েছিল, কারণ ও তো কিছুই জানতো না, কারণ ওর তো কিছুই মনেই নেই। তখন ওর শুধু শরীর খারাপ লাগছে আর কেমন যেন শরীরটা ভারী ভারী লাগছে। ওখানে একজন ওঝা ওকে ভালোভাবে জানলো এবং বেশ কয়েক ঘন্টা ওখানে ওকে বিশেষ পর্যবেক্ষণেও রাখা হলো। ওর বাবা মাকে ওখান থেকে বলা হলো যে তাদের ভাষায় ওকে জিনে ধরেছিল। এখন সে ওর শরীর ছেড়ে দিয়েছে, তবে ওর গলায় একটা তাবিজ পরানো হয়েছে। সেটা যেন অন্তত 2 মাস ওর গলায় থাকে, নইলেই আবার বিপদ অনিবার্য। তারপর ওকে বাড়ি ফিরিয়ে আনা হলো। তবে ওর শরীরে কটা দিন খুব ব্যথা ছিল আর সাথে জ্বরও ছিল। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু এরই মধ্যে ঘটল আবার এক বিপত্তি। প্রায় 1.5 মাস পর একদিন সকালে ও ঘুম থেকে ওঠার সময় দেখলো ওর গলা থেকে তাবিজটা খুলে গেছে, কিন্তু কিভাবে খুলেছে সেটা ও কিছুতেই মনে করতে পারছে না। তাছাড়া তাড়াতাড়ি করে আগে ও গলায় তাবিজটা বেঁধে নিল। এর কিছুদিন পরেই হঠাৎ একটা বিপদ ঘটল। যাদের আর্থিক অবস্থা এতটা সচ্ছল ছিল তাদের আর্থিক অবস্থা হঠাৎই কেমন যেন ভেঙে পড়ল। ব্যবসায়িক দিক থেকে দক্ষিণ কলকাতার একটা বেশ ভালো জায়গায় বলা চলে।
সেখানে বড় রাস্তার চার মাথার মোড়ে ওদের একটা বেশ বড় ফাস্টফুডের দোকান ছিল। তবে রাস্তাটা বড় করার জন্য সরকারের নির্দেশে ওদের দোকানটাও ভাঙা পড়ল। পরে যা বোঝা গেল তাতে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ওর শরীরে যে বাসা বেঁধেছিল সে চলে যাওয়ার সময় ওদের থেকে ওদের বেঁচে থাকার অবলম্বন নিয়ে চলে গেছে এবং আর্থিক দিক ওদের পঙ্গু করে দিয়ে গেছে। অনেকটা অভিশাপের মতোই বলা যায়। তবে হ্যাঁ, এই ঘটনার সাথে ওর ওই জিনের শরীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার কোনো যোগাযোগ আছে কিনা সেটার কোনো দিনও সত্য যাচাই করা হয়নি। হতেও পারে এই দুটো ব্যাপার কাকতালীয়। এবার এর পরের ঘটনাটি আলোকপাত করা যাক। 2017 সালের অক্টোবরের মাঝামাঝি দোকানটা চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই ওদের আর্থিক অবস্থা ভেঙে পড়ল। যাই হোক করে চলছিল। এবার শুরু হলো আরেক অদ্ভুত জিনিস। ওর মা লক্ষ্য করলো যে ও কিছুতেই ছাদ থেকে নামছে না। মানে দিনের বেশিরভাগ সময়টাই ও ছাদে কাটাচ্ছে। একদিন রাতে ওর মা ওকে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু কোনো রকম ডাকি যেন ওর কানে পৌঁছাচ্ছে না। ওর মায়ের হাঁটুতে সমস্যা থাকার জন্য ওর মা বারবার উপর থেকে নিচ করতে পারে না। তবুও অনেক কষ্ট করে উনি সেই রাতে ছাদে গিয়ে যা দেখলেন তাতে ওনার চক্ষু চড়ক গাছ। উনি দেখলেন যে ও ছাদের রেলিংয়ের উপর বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আছে। ওকে ডাকতেও ও কোনো সাড়া দিচ্ছে না। ও যেন আপন মনে সামনের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। ওর কাঁধে যখন ওর মা হাত রাখলেন তখন ওর যেন জ্ঞান ফিরল। ও নিজেও অবাক হয়ে গেল যে ও এখানে কি করছে আর কেনই বা এভাবে বসে আছে এখানে। ও এভাবে বসতে ভয় পায় না ঠিকই, কিন্তু ও জানেই না যে ও এখানে কখন এসেছে। পরদিন সকালে ওর মা ওকে বেশ কিছু কথা জিজ্ঞেস করলো, কিন্তু ও কিছুই বলতে চাইল না। উল্টে যেন রাগ দেখাচ্ছে। ওর মায়ের বুঝতে আর বাকি রইল না যে কি হতে চলেছে আবার। আর এর মধ্যেই ওদের বাড়ির বিপরীতেই থাকেন একজন মহিলা বলেছেন যে তোমার ছেলেকে মাঝে মধ্যেই দেখি ছাদের রেলিংয়ের বাইরের দিকে পা ঝুলিয়ে বসে থাকে। আমার কিন্তু ব্যাপারটা কেমন যেন ঠিকঠাক লাগে না। মানে মনে হয় যেন ও আপন মনে কথা বলছে বা কারো সাথে কথা বলছে। আচ্ছা ব্যাপারটা কি গো? তখন ওর মা পুরো ব্যাপারটা ওনাকে খুলে বলেন। তখন উনি একটি ঠাকুর বাড়ির সন্ধান দিয়ে বলেন আগামী পরশুদিন শনিবার ছেলেকে নিয়ে ওখানে যেতে, আর ওখানে একজন বয়স্ক মহিলা আছেন, ওনাকে সবটা খুলে বলতে। শনিবার সেই কথা অনুযায়ী ওরা গেল সেই মনসা বাড়িতে। ওখানে একজন বয়স্ক মহিলাকে সবটা খুলে বললেন ওর মা বাবা। উনি সব শুনে একটা কলচি নিয়ে এলেন এবং আঙ্গুল দিয়ে উঠোনের দিকে দেখিয়ে বললেন যে ওই মাদুরের উপর ওকে শুতে উনি ওর পেটের উপর কলসিটিকে উল্টে রেখে বেশ কিছুক্ষণ দূরে মা মনসাকে স্মরণ করে কিছু মন্ত্র পাঠ করে ওকে ওভাবেই শুয়ে থাকতে বললেন। প্রায় 40 থেকে 45 মিনিট পর ওই বয়স্ক মহিলাটি এসে মন্ত্র জপ করতে করতে ওই ছোট্ট কলসিটি তুলে নিলেন এবং সেটিকে একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে বাঁধলেন। তারপর ওকে বললেন বাবার সাথে সামনের ওই মনসা পুকুরে গিয়ে মা মনসার নাম জপ করতে করতে এই কলসিটিকে একটু দূরে ছুঁড়ে ফেলতে। তার আগে যদিও ওই বয়স্ক মহিলাটি ওর বাবা মাকে কলসিটি দেখিয়েছিলেন এবং কিছু কথা বলেছিলেন। ট্রেনে ফিরতে ফিরতে ও জানতে পারল যে ওই কলসিতে সাদা সাদা মতো একরকমের ওষুধ ছিল, যেটা কিনা কেউ তন্ত্র সাধন করে ওর মধ্যে প্রবেশ করিয়েছে। ও কিছুতেই বুঝতে পারছিল না যে কি হচ্ছে এসব। তবে আর বেশি হতবাক হলো যখন বাড়ি ফিরতেই ও দেখল যে ওর মা রীতিমতো ওর ছোট পিসির কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছেন আমি যা করেছি সব আমার ভুল, শাস্তি দিলে আমাকে দাও, আমার ছেলেকে নয়। দিনের পর দিন খারাপ ব্যবহারটা আমি তোমার সাথে করেছি, কারণ কখনোই তুমি আমার এবং তোমার দাদার মধ্যে সম্পর্ক ভালো থাকুক সেটা চাওনি। আচ্ছা তুমি আমাকে বলো কি চাই তোমার? কি চাই? দয়া করে আমার ছেলের ক্ষতি করো না। তুমি কি পেলে তুমি খুশি হবে? কি চাই তোমার? ওর ছোট পিসির মুখ থেকে শুধু এই শব্দটাই ভেসে এলো। এবার চলে আসে প্রায় 15 বছর আগের কিছু ঘটনা। 2002 সাল তখন। এই ঘটনাটা যদিও ওর সেজ পিসির থেকে শুনেছে, ওর ছোট পিসির ছোড়দা অর্থাৎ আমার এই ভাইটির বাবার সাথে
তখন ওর ছোট পিসির একটা বান্ধবীর একটি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। সবকিছু বেশ ভালোই চলছিল, তবে এই সম্পর্কের আড়ালে লুকিয়েছিল একটা বিরাট বড় ষড়যন্ত্র। ওর ঠাকুরদা তার ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি বিভাজন নিয়ে একটি উল তৈরি করেছিলেন, যেখানে ওর ছোট পিসির ভাগের বেশি অংশটাই ওর বাবার নামে লিখে দিয়েছিলেন। ওর ছোট পিসি তার যৌবন থেকেই তন্ত্র সাধনাতে নিজেকে নিমজ্জিত রেখেছিলেন এবং সেই তন্ত্র সাধনার বশেই তার দাদাকে ওই মেয়েটির প্রতি আকৃষ্ট করিয়েছিলেন। একবার যদি তাদের বিয়ে হয়ে যায় তাহলে তার বান্ধবী ওই সম্পত্তির বাড়তি অংশটি ওর পিসির নামে করে দিবে বলেছিলেন এবং ওর বাবার ভাগটা নিজে ভোগ করবে। তবে এই ষড়যন্ত্রে বাদ সাধল আমার ভাইটির ঠাকুরদা। উনি সবটা বুঝতে পেরে তার বন্ধুর মেয়ের সাথে এক প্রকার জোর করেই নিজের ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। প্রথম দিকে আমার ভাইটির বাবা বুঝতে না পারলেও পরে ঠিক বুঝতে পারেন যে আমার ভাইটির ঠাকুরদা একদম ঠিক কাজটাই করেছেন। স্বাভাবিকভাবেই ওর মায়ের সাথে ওর ছোট পিসির বনাবনি হতো না, সাংসারিক অশান্তি লেগেই থাকতো। একটা সময় পর যখন আমার ভাইটির জন্ম হয় এবং বড় হতে থাকে, তখন ওর ছোট পিসি একটা ফন্দি আটে, এই বাড়িটির যদি উত্তরাধিকারী না থাকে আর দাদা বৌদিকে যদি আর্থিক এবং মানসিক দিক থেকে পঙ্গু করে দেওয়া যায় তাহলে তো পুরো সম্পত্তিটাই আত্মসাৎ করে নেওয়া যাবে। শুরু হলো প্রক্রিয়াকরণ যে কিভাবে এই ষড়যন্ত্রে সফল হওয়া যায়। 2017 সালের এপ্রিল বা জুন হবে। ওর ছোট পিসির ডিভোর্স হয়ে যাওয়ার পর বরাবরই একটু সাদা রঙের উপর শাড়ি পরত এবং পুরু করে চোখে কাজল দিত, আর ওনার চুলটা ছিল প্রায় কোমরের নিচ পর্যন্ত। এক পলকে ওনাকে দেখে মনের মধ্যে যেন একটা অশুভ সংকেতের সঞ্চার হবে। ওর অভ্যাস ছিল পিছন থেকে গিয়ে ওর ছোট পিসির চুল টানা। বাচ্চারা মজা বা খেলার ছলে যা করে আর কি। প্রথম পর্বের ঘটনাগুলো ঘটার আগে একদিন বিকেলে ও দেখেছে ওর ছোট পিসি রান্নাঘরের আশেপাশে কিছু কাজ করছে, তো যথারীতি ও গিয়ে পিছন থেকে চুল টেনেছে। ওর ছোট পিসি পিছনে না ফিরেই ওকে হাত দিয়ে ধাক্কা মারলো। ও এক প্রকার যেন ছিটকে পড়লো, আর মাটিতে পড়ার সময় বাম হাতের বুড়ো আঙ্গুলটা মুড়ে পড়লো। ও তো চিৎকার করে কাঁদতে কাঁদতে মাকে ডাকছে আর ছোট পিসিকে বলছে যে তুমি এটা কি করলে। ও আশ্চর্য হয়ে দেখলো মা আর ছোট পিসি একসাথেই ডান দিকের ঘর থেকে বেরিয়ে এলো। তাহলে ওটা কে ছিল? আঘাতটা এতটাই গুরুতর ছিল যে প্লাস্টার করতে না হলেও বুড়ো আঙ্গুলের হাড়ে চিড় ধরেছিল, যে কারণে ওকে বেশ কিছুদিন ব্যান্ডেজ পর্যন্ত করে রাখতে হয়েছিল। মনসা বাড়ি থেকে ফিরে আসার পর মোটামুটি সব ঠিকই চলছিল, তবে গা ছমছমে ব্যাপারটা তখনও কাজ করছিল। তাই এই ব্যাপারগুলোকে প্রতিহত করার জন্য ও এবার নিজ থেকে কিছু ভাবার চেষ্টা করলো। বদলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি লেখক হিসেবে আপনাদের সামনে কিছু সত্য ঘটনা তুলে ধরার জন্য অনেক গবেষণা করি। তবে আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম ভৌতিক বা তন্ত্র সাধনার ব্যাপারে আমার ভাইটির জ্ঞান দেখে। যতটা সম্ভব হলো ওর পক্ষে ও ততটাই জ্ঞান অর্জন করার চেষ্টা করলো এই বিষয়গুলোতে। অনেক গবেষণা চালানোর পর ও একজন প্যারানর্মাল অ্যাক্টিভিস্টের কাছে কিছু পরামর্শ নিল এবং তার কথা মতো ও চার্চে গিয়ে ওইখানকার পাদরির সাথে দেখা করে ওনাকে সবটা খুলে বলল। তারপর ওকে জিজ্ঞেস করা হয় যে ওকে কোন জিনিসটা দিলে ও সহজে ধারণ করতে পারবে। সেখানেও হাতের বালাটা বিকল্প হিসেবে বেছে নিয়েছিল। সকালের স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ওকে সেই বালাটা গ্রহণ করতে হয়েছিল। এই বালাটিকে যীশুখ্রিস্টের সামনে রাখা ওয়াইন দিয়ে শুদ্ধিকরণ করা হয়। এই বালাটি ওকে ওই অশরীরীদের হাত থেকে রক্ষা করবে। ওরা যতই ওকে বিরক্ত করুক না কেন ওর শরীরে আর প্রবেশ করার ক্ষমতা পাবে না। 2018 জানুয়ারির শেষ সপ্তাহ, সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়েছে। সবই ঠিকঠাক চলছে, তবুও যেন ওর মনে একটা অস্থিরতা কাজ করেই চলেছে। ছাদটা এবং ছাদের পাশে দুটো অন্ধকার ঘর ওকে বরাবরই যেন কাছে টানছে। ও হাজার চেষ্টা করেও এখানে না এসে থাকতে পারে না। এখানে যেন ওর একটা পিছুটান রয়েই গেছে। একদিন রাতে হঠাৎ করে লোডশেডিং হলো। পুরো পাড়াটাই যেন অন্ধকারে ছেয়ে গেছে। ও শুয়েছিল ছাদে এবং হেডফোনে গান শুনছিল। হঠাৎ ওর পেটে যেন কেউ হাত দিল, আর ও অনুভব করতে পারছিল যে ওর পাশে কেউ শুয়ে আছে। ওর কানে কানে কেউ কথা বলার চেষ্টা করছে।
ও যে চিৎকার করে ওর মাকে ডাকবে সেই ক্ষমতাও যেন ওর লোপ পেয়েছে। ও অনেক চিৎকার করছে, কিন্তু ওর গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হচ্ছে না। ওর শরীরের মধ্যে দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে চলছে। তার সাথে সাথে ওর শরীরটাও যেন আশার হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর যখন ওর মা ছাদে এলেন ওকে ডাকতে, তখন যেন ওর জ্ঞান ফিরল। ততক্ষণ যে কি হচ্ছিল ওর সাথে ও কিছুতেই ব্যাখ্যা করতে পারছিল না। ওর মা ওকে দেখে বুঝতে পারলেন যে আবার ওর কিছু একটা হয়েছে। ওকে শান্ত হয়ে সবটা বলতে বললেন। ও সবটা ধীরে ধীরে ওর মাকে ব্যক্ত করলো। আর সবশেষ ওর মা ওর পেটে 3 আঙ্গুলের ছাপ স্পষ্ট লক্ষ্য করতে পারলেন। এবার ওর মা বুঝতে পারছেন যে ওকে রাতের বেলা ছাদে যেতে বারণ করা সত্ত্বেও ও যে ওর মায়ের কথা অগ্রাহ্য করে তা কিন্তু নয়। ও তো নিজেও চায় না রাতে ছাদে যেতে, কিন্তু ওকে যে কালো চক্রে টানে। তবে এখনো ওদের বাড়ির আশপাশ থেকে অনেক সময় প্রতিবেশীরা বলে থাকেন যে কাল এত রাতে তোমরা ছাদে কি করছিলে। ওরা প্রশ্নটাকে এড়িয়ে যায় ঠিকই, তবে রাতে ছাদে কারা থাকে সেটা এখনো ওদের কাছে অজানা, আর হয়তো অজানাই থেকে যাবে। কিন্তু ওই ত্রিবন্দীকরণের পর বাড়িতে ওই অশরীরীদের উৎপাত বেশি নেই বা ওদের কোনো রকম বিরক্ত করতে পারে না। 18 জুন গল্পটি লেখা শুরু করি এবং সেদিন সন্ধ্যাবেলাতেও কিছু অদ্ভুত কাণ্ড কারখানা লক্ষ্য করা যায় ওর বাড়িতে। সেদিন যদিও সন্ধ্যাবেলায় ওর বাড়িতে কেউ ছিলেন না। ও ওর পোষা বিড়ালটাকে নিয়ে খেলেছিল। তারপর হঠাৎ দেখলো যে বিড়ালটি উঠে বেশ জোরেই ডাকতে ডাকতে জানালা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। আর ঠিক তারপরেই অনেকদিন পরও অনুভব করতে পারছিল যে ওর ঘরে কেউ আছে বা কেউ যেন ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কেউ যেন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আমার দোকানে চলে এলো এবং এসে আমায় সবটা বলল। আমি বললাম বিড়ালের ব্যাপারটা হয়তো মনের ভুল, তবে একটা জিনিস ভেবে দেখবেন কোনো জায়গায় এরকম অশরীরী কিছু লক্ষ্য করলে বা বুঝতে পারলে কুকুর বিড়ালেরা খুব ডাকে। সেদিকে আর যেতে চায় না। হতে পারে ব্যাপারটা কাকতালীয়, আবার হতেও পারে অন্যরকম কিছু।